হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে নিকশ ছায়া ওয়েব সিরিজটা নিয়ে, যেটা প্রায় 1.5 সপ্তাহ আগে হইচইতে রিলিজ করেছে। আমি সিরিজটা তখনই দেখে নিয়েছি, কিন্তু আমার সিরিজটা নিয়ে রিভিউ করতে খুব একটা ইচ্ছে হয়নি, তবুও রিভিউ করতে বসলাম। কেন, এর আগে পার্ট 1টা আমি রিভিউ করেছিলাম, পর্ণসবরীর সাপ, যেটা হয়েছিল হইচইতেই। তো পর্ণসবরীর সাপটা আমার ভালো লাগেনি সেরকম, কারণ গল্পটা এতটাই ভালো যে তার সামনে সিরিজটা খুব খেলো লাগে। খুব একটা কম্প্যাক্ট নেই, বাঁধন নেই গল্পের। সত্যি কথা বলতে নিকশ ছায়াও কিন্তু আমার সেরকমই লেগেছে। আমার যে নিকশ ছায়া নিয়ে এক্সপেকটেশন আমার সেরকম ছিল না এক পর্ণসবরী সাপ দেখার পর থেকে। আর তারপরেও যখন দেখতে বসলাম, হ্যাঁ অবশ্যই কিছু কিছু সিন, কিছু কিছু জায়গা অবশ্যই ভালো লেগেছে, সেগুলো নিয়ে বলবো। কিন্তু ওভারঅল কিন্তু আমার যে খুব ভালো লেগেছে। হ্যাঁ, দুটোর মধ্যে তুলনা করলে হয়তো নিকশ ছায়া বেটার, একটু বেটার কাজের দিক থেকে, বাট গল্পের দিক থেকে কিন্তু পর্ণসবরীর সাপ খুবই ভালো একটা গল্প। গল্পের দিক থেকে, কাজের দিক থেকে নয়। কাজ নিয়ে যদি বলতে হয় তাহলে নিকশ ছায়াটা বেটার, একটু বেটার। কারণ এক্ষেত্রে যেহেতু ছোট রাখা হয়েছে, বেশি লেন্দি করা হয়নি, খুব কম্প্যাক্ট লাগবে ওই জন্য। আর দ্বিতীয় হচ্ছে, এখানে প্লাস পয়েন্ট হচ্ছে কাঞ্চন মল্লিকের অভিনয়। ভাবাই যায় না কাঞ্চন মল্লিকের, যেখানে আমরা জেনারেলি কমিক চরিত্র থেকে অভ্যস্ত, সেখানে হ্যাঁ হয়তো ওই মন্টু পাইলটে একটু অন্যরকম চরিত্র, একটু ব্ল্যাক ডার্ক চরিত্র করেছিল, কিন্তু এখানে পুরোপুরি এই ট্রান্সফরমেশনটা ভাবাই যায় না, দারুণ লাগছে দেখতে। বিশেষ করে যখন ওই তন্ত্র সাধনাগুলো করছে, অসাধারণ লাগছে। আচ্ছা, এবার একটা কথা আসি, যে এই সিরিজটা বলা ভুল, এই পুরো ভাদুরী মশাইয়ের যে পুরো এই জিনিসগুলো, এটা বেসিক্যালি দাঁড়িয়ে থাকে হচ্ছে তন্ত্র সাধনার উপরে। তো আমার কথা হচ্ছে, তন্ত্র সাধনা যদি আমি দেখাই, প্রপারলি দেখাই, নয়তো দেখাবো না। ওই অর্ধেক ছাড়া ব্যাপারটা আমার ভালো লাগেনি, যেটা এখানেও দেখানো হয়েছে, আগের সিজনেও পর্ণসবরীর সাপেও তাই করা হয়েছিল, যে ছাড় ভাব, কোনো একটা একটা প্রপার যে সাধনা, যেটাকে বলে সব সাধনা, এখানে কিন্তু প্রচুর সব সাধনা আছে। নিকশ ছায়া কাঞ্চন মল্লিক যে ক্যারেক্টারটা প্লে করছে, সে বেসিক্যালি সব সাধনাই করে। দেখাচ্ছেও এখানে যে সবগুলো রাখা রয়েছে, লোকগুলোকে ফেলে রেখেছে, মুখে রক্ত, কিছু কিছু পোর্শন নেই, বিভৎস একটা দৃশ্য, কিন্তু জাস্ট ফেলে রেখেছে। তার আর কিছু নেই, তার কি অ্যাপ্লিকেশন, কেন সেখানে ওগুলো রয়েছে, এগুলো অনেক জায়গায় দেখা যাবে, জঙ্গলের মধ্যে রয়েছে। তো সেগুলো আমার এত বাজে লেগেছে দেখতে, যে কি বলবো আর, যাই হোক। আর তারপরে একটা পিশাচটাকে যে সাজিয়েছে, তার যে প্রস্থেটিক মেকআপ বা তার যে অভিনয়, সেটা অনবদ্য, সেটা নো ডাউট খুব ভালো। কিন্তু অ্যাজ সাচ এরকম একজন তান্ত্রিক পিশাচকে এইভাবে বশ করে অবশ্যই রাখে, বাট সে সবসময় ভিজিবল হয় না সবার কাছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সে যেন একটা পোষা কুকুর বেড়াল টাইপের, সবার কাছেই সে ভিজিবল, সবাই তাকে দেখতে পাচ্ছে। সে যখন তখন এসে মরা খাচ্ছে, হ্যান করছে, ত্যান করছে। আমি যতদূর জানি, এরকম পিশাচকে বশ করে রাখা পিশাচ কিন্তু সবসময় ভিজিবল হয় না, সে মাঝে মধ্যে ভিজিবল হয়। লুকিয়ে থাকার ভিজিবল হওয়া এক নয়। হ্যাঁ, সে হয়তো এখানেই আছে, বাট ভিজিবল নয়। শুধু তান্ত্রিক তাকে দেখতে পাচ্ছে, বা যে তন্ত্র সাধনা করছে সে শুধু দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে না। কিন্তু এখানে সবাই দেখতে পাচ্ছে, দেখছে, প্রত্যেকেই দেখছে, সাধারণ মানুষও দেখছে। জঙ্গলের মধ্যে সে একটা বাচ্চা দৌড়ে যাচ্ছে, সেও হঠাৎ করে তার সামনে চলে এলো। এমন নয় যে উদয় হলো, সেটা আলাদা ব্যাপার, এটা চলে এলো, কোথাও এটা দাঁড়িয়ে ছিল, চলে এলো। এই জিনিসটা খুব অড লেগেছে দেখতে, খুবই অড লেগেছে, ওটা একেবারেই মানতে পারিনি আমি। বাট যে পিশাচটাকে দেখিয়েছে আর তার যে অভিনয়, সেটা দারুণ। এখানে কিছু কিছু যে ভিজুয়াল দিয়েছে, যে এফেক্ট তৈরি করেছে, এখানে কিন্তু ভিএফএক্স একদম ইউজ করেনি। জাস্ট অরিজিনাল লোকজনকে মেকআপ করিয়ে দাঁড় করিয়ে শুটিংটা করা হয়েছে। অরিজিনালি কোনো ভিএফএক্সের কাজ খুব রেয়ার ইউজ করা হয়েছে, যেখানে ওই মিলিয়ে যাচ্ছে হাওয়ায়, সেইখানে ছাড়া বোধহয় খুব একটা ভিএফএক্সের কাজ ইউজ হয়নি। কারণ বাংলায় বাজেট কম, ভিএফএক্স এত ইউজ করলে সেটা ভালোও হবে না, সেটা বাজে লাগবে দেখতে আর কি। তো সেক্ষেত্রে এই জিনিসটা বেশ বুদ্ধিমানের কাজ হয়েছে, বুদ্ধিমত্তার সাথে করা হয়েছে। খুব সুন্দরভাবে মেকআপ ইউজ করে বাচ্চাগুলোকে যেভাবে দেখিয়েছে, তাদের যেভাবে রিপ্রেজেন্ট করেছে। তারপরে অনুজয়ের অভিনয় এখানে খুব ভালো। অনুজয়কে যেভাবে সে তার যে পাস্ট ট্রমাটা দেখানো হয়েছে, সেটা খুব ভালো লাগছে। ওই বয়সের একটা বাচ্চা, সে ওই সময় এরকম জিনিসপত্র দেখলে কীরকমভাবে রিয়্যাক্ট করবে, তারপরে তার যে ওই ট্রমাটা বড় হয়ে অনুজয় যেভাবে ফুটিয়ে তুলেছে, ওটা খুব
জেনুইন লেগেছে। কিন্তু অনুজয় হঠাৎ করে কীভাবে তাদের গ্রুপে এলো, এই প্রশ্নগুলো থেকেই যায়। এই সিরিজটা ছোট কম্প্যাক্ট হওয়ার এই একটা বাজে দিক, যে হঠাৎ করে অনুজয়ের ক্যারেক্টারটা কোথা থেকে এলো, সে কীভাবে এদের সাথে গৌরব, অনিন্দিতা, সুরঙ্গনা এদের যে গ্রুপটা তাদের সাথে মিলে গেল। তারপরে তাদের একটা বন্ধু মারাও গেল একটা সিনে দেখাচ্ছে, সেটা রাহুল দেব বোস যে গেস্ট অ্যাপিয়ারেন্সটা করেছে। তো এই জিনিসগুলো ধোঁয়াশা থেকে যায়, এই জিনিসগুলো একটু ক্লিয়ার হলে ভালো। এবার আসি চিরঞ্জিত চক্রবর্তীর অভিনয়। আমি পর্ণশবর হিসাবে চিরঞ্জিত চক্রবর্তীর অভিনয়কে অনেক বেশি এগিয়ে রাখবো। এখানে চিরঞ্জিত চক্রবর্তীর অভিনয় আমার এখানে সত্যি চিরঞ্জিত চক্রবর্তীর যে বাংলা বলার ধরনটা, সেটা কেন জানি না আমার খুব বাজে লেগেছে, হরিবল লেগেছে কিছু কিছু জায়গায়। খুব কীভাবে যেন বাংলা বলছে, টেনে টেনে, যেন একজন অন্য ভাষার মানুষ যখন এসে বাংলা বলে সেই রকম টানটা লাগছে কিছু কিছু জায়গায়, যেটা আমার ভালো লাগেনি। আর ভাদুনী মশাই আরেকটু সফট, আরেকটু কাইন্ড হার্টেড, এখানে একটু যেন টাফ দেখানো হয়েছে। হয়তো সিরিজটার সাথে এটা যায়, এই জন্য এইভাবে দেখানো হয়েছে। বাট অ্যাজ সাচ আমি যে খুব তাকে জায়গা দেওয়া হয়েছে এই সিরিজে আমি বলবো না। এখানে গৌরব চক্রবর্তী যেরকম ক্যারেক্টার প্লে করছে সেরকম টাইপেরই একটা একটা ধারাবাহিক একটা ব্যাপার। এমন নয় যে টাসেলটা খুব ভালো দেখানো, হ্যাঁ সেটা ক্লাইম্যাক্সে দেখানো হয়েছে, একদম শেষে টাসেলটা খুব সুন্দর দেখানো হয়েছে, কাঞ্চন মল্লিকের সাথে চিরঞ্জিতের যে টাসেলটা, সেখানে ক্লাইম্যাক্সটা এটা দুর্ধর্ষ। পিছন থেকে যে আলো ছায়া নিয়ে যেভাবে জঙ্গলের মধ্যে যে ব্যাপারটা করেছে, ক্যামেরার যে কাজগুলো করেছে ওখানে, আস্তে আস্তে একদম সাথে সাথে হেঁটে হঠাৎ করে জাম্প স্কেয়ারের যে সিনগুলো করেছে, সেইগুলো ওই জঙ্গলের যে পোর্শনগুলো সেগুলো খুব সুন্দর করেছে, সেটা নো ডাউট খুব ভালো হয়েছে। যেভাবে ওই পিছনে ধোঁয়া দিয়ে আলো আর অন্ধকারের মধ্যে যেভাবে চিরঞ্জিত চক্রবর্তীকে আনা হয়েছে, ভাদুনী মশাইকে আনা হয়েছে, সেই জিনিসগুলো খুব সুন্দর করেছে ক্লাইম্যাক্সে। কিন্তু আমার মনে হয় আরেকটু স্পেস দেওয়া দরকার ছিল। হয়তো পার্ট 2 দেখা যাবে, পুরো গল্পটা হয়তো ক্লিয়ার হবে। কারণ পার্ট 1 এইটুকু দেখে যা বুঝলাম, যেটুকু দেখানো হয়েছে, পুরো গল্পটা কিন্তু ক্লিয়ার হয়নি সেইভাবে, যে এই গল্পটার যে প্রচণ্ড বাঁধন আছে, কম্প্যাক্ট গল্প, তা কিন্তু লাগছে না। ছোট সিরিজ, ঘটনা কম রয়েছে, সেই জন্য হয়তো কম্প্যাক্ট লাগছে। জাস্ট কিছু মৃতদেহ চুরি হয়ে যাচ্ছে, সেটা তো মর্গ থেকে কিছু মৃতদেহ চুরি হয়েছে, সেটা তদন্ত করতে আসছে গৌরব, পুলিশের যে ক্যারেক্টারটা। তো সেখানে সে ভাদুনী মশাই হেল্প নিচ্ছে, কারণ এখানে শুধু যে চুরি যাওয়ার ব্যাপারটা একটু অন্যরকম, একটু আনসাইন্টিফিক, সেজন্য ভাদুনী মশাই হেল্প নিচ্ছে। এই যে ছোট ব্যাপার, কম্প্যাক্ট ব্যাপার, আর তারপরে লাস্টে গিয়ে একটা টুইস্ট আছে যে আসলে কাঞ্চন মল্লিককে, এই ব্যাপারগুলো ছোট বলে ব্যাপারটা দাঁড়িয়ে গেছে, মনে হচ্ছে কম্প্যাক্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই গল্পটা কিন্তু এখনও শেষ হয়নি। এরপরে যেভাবে গল্পটা এই পার্ট 1টা শেষ করেছে, পার্ট 2তে হয়তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। তখন হয়তো যে প্রশ্নগুলো এখনও রয়ে গেছে, আরও যে ক্যারেক্টারগুলোকে একটু বিল্ড আপ দেওয়া দরকার ছিল, পার্ট 1টা এত ছোটো হওয়ার জন্য, 6টা এপিসোডের হওয়ার জন্য হয়তো সেগুলোকে বিল্ড আপ দিতে পারেনি, সেগুলো হয়তো পরে গিয়ে ক্লিয়ার হবে আরও। তো আমার যে নিকশ ছায়া খুব আলাদা লেগেছে পর্ণশবর হিসাবের থেকে, তা নয়। আর সবচেয়ে বড় কথা, যদি কেউ মনে করেন যে না প্রচণ্ড ভয়ের একটা সিরিজ বা কিছু, তারা কিন্তু একদমই নয়, একেবারে নর্মাল একটা সিরিজ। আর জাম্পস্কেয়ারের সিনগুলো ভালো করেছে, বাট আপ টু দ্য মার্ক একদমই নয়। তো সিরিজটা একবার দেখাই যায়। বিশেষ করে আমি বলবো, দিনের বেলা তো দেখে একটু মজা লাগবে না, রাতে অন্ধকার করে, ঘর অন্ধকার করে যদি দেখেন বা দেখা হয়, তাহলে তাও একটু ভালো লাগবে। কিছু কিছু সিন, বিশেষ করে জঙ্গলের যে সিনগুলো করেছে, হঠাৎ করা যে মুহূর্তে জাম্পস্কেয়ারের যে সিনগুলো, সেগুলো তাও কিছুটা ওয়ার্ক করবে। আর গানগুলো, মন্ত্রগুলো, ওগুলো জেনুইন, ওগুলো বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার রিভিউ। অনেকদিন পর রিভিউ করলাম, আমার খুব একটা ইচ্ছা ছিল না এটা রিভিউ করার, কারণ আমার সত্যি বলতে খুব একটা ভালো লাগেনি। আর নিকশ ছায়া আমার পড়া নেই, নিকশ ছায়া বলে আদৌ কোনো গল্প আছে কিনা সেটাও আমি জানি না। পর্ণশবরী সবটা আমি পড়েছিলাম এবং শুনেও ছিলাম, নিকশ ছায়া অডিও স্টোরিও নেই, আমার জানা নেই আছে কিনা, আমি যত জানি নেই। তো এটা আমি ফার্স্ট টাইম দেখে আমার খুব একটা কিন্তু ভালো লাগেনি। তো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মতামত, কেমন লাগলো সিরিজটা। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই। ও একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, যে অভিক সরকারের ভোগ বলে যে গল্পটা, বেসিক্যালি অভিক সরকার আমার এখন একজন খুব প্রিয় লেখক হয়ে গেছে। অভিক সরকারের এই ভোগ গল্পটা থেকেই আমি প্রথম অভিক সরকারের সাথে পরিচিত হই আর কি, লেখার সাথে আর কি। তো ভোগ গল্পটা আমার অনবদ্য লেগেছিল, সেরা লেগেছিল। তারপরটা ইতিহাস। তারপর থেকে আমি অভিক সরকারের যা গল্প যেখানে পাই সবটাই পড়ে ফেলি। ইভেন অভিক সরকারের প্রায় গল্প পুরো
যা যা লেখা তার 90% আমার পড়া হয়ে গেছে। তো এই গল্পটা, ভোগ গল্পটা সিরিজ হিসেবে আনছে পরমব্রত চ্যাটার্জি, যেখানে অনির্বাণ এবং রজতাবু, আমার কাছে যা নিউজ আছে অনির্বাণ আর রজতাবু করছে। আমার যতদূর মনে হয় পরমব্রত আর অনির্বাণ ওই দুজন বন্ধুর ক্যারেক্টার করবে এবং রজতাবু করবে খুব সম্ভবত সেই যে সবচেয়ে বেস্ট যে ক্যারেক্টার কৃষ্ণানন্দ আগমবাগিস, যে ক্যারেক্টারটা আমি বলেই দিলাম, যে ক্যারেক্টারটা সব জায়গায় এসে সব প্রবলেম সলভ করে দেয়, অভিক সরকারের গল্পের ক্ষেত্রে বলছি। তো সেই ক্যারেক্টারটা খুব সম্ভবত রজতাবু করছে। আমি এখনও জানি না কে কী কোনটা করছে, জাস্ট শুনলাম এই স্টারকাস্ট। তো এই গল্পটা নিয়ে আমার খুব এক্সপেকটেশন রয়েছে, আর আমি জানি না এটার প্রতি কতটা কি জাস্টিফিকেশান করতে পারবে পরমব্রত চ্যাটার্জি, তবুও আশা রাখবো যেন ভালো হয় কাজটা। কারণ এই কাজটা আমি চাই অন্তত খুব ভালো হোক, মানে একদম পাই টু পাই যেরকম গল্পে আছে, যে ফিলিংসটা গল্প থেকে আসে, যে ভয়টা গল্প থেকে আসে, বেসিক্যালি ভয়টা যে গল্প থেকে আসে, সেটা যেন এই সিরিজটা থেকে পাই, এটাই আশা রইল। তো আজকের মতো টাটা, বাই বাই। ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।